আসসালামু আলাইকুম। জামাতের আমির বলেছেন তারা আমাদের মা বোনের গায়েও হামলা করেছে, তাদের কি মা বোন নেই? এই নিউজটা পড়ার পর আপনি নিশ্চয়ই থমকে যাবেন। আপনি হয়তো ভাববেন যে আসলে কি ঘটনা ঘটেছে। জামাত ইসলামের একজন মানে একজন পীরে কামেল একজন ব্যক্তি, চেহারায় অনেক কি বলা যায় এটাকে, যে বেহেস্তি ভাবে একজন ব্যক্তি যখন এই কথাগুলো বলবে তখন আপনি নিশ্চয়ই কনফিউজড হয়ে যাবেন, আপনি ভিতরে ঢুকবেন। আচ্ছা, এই ঘটনাটা বিষয়ে কথা বলার আগে আমি একজন জামাতি লোকের একজন মানে ফেসবুকে, অর্থাৎ ফেসবুকে তারা কি বলছে এই ঘটনাটার উপর, সেটা নিয়ে একটু আমি বিস্তারিত বলতে চাই। তো একজনের ফেসবুকে পোস্ট, উনি জামাতের লোকজন, তাতে কোনো সন্দেহ নেই। তো ওনার নামটা আমি এখানে দিলাম না। তো উনি কি বলছেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ঢাকা 15 আসনে আজ জামাত নারী কর্মীদের উপর বিএমপি সন্ত্রাসীদের ভয়াবহ হামলা করেছে, মসজিদে ঢুকে পর্যন্ত মারধর করেছে। বিএমপি সন্ত্রাসী বাহিনী দ্বারা এখনও কয়েকজন মসজিদে অবরুদ্ধ আছেন, অর্থাৎ তখন ঘটনাটা চলছিল। আক্রান্ত নারীদের উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত 16 জন আহত হয়েছে। আজ সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোকাররম মসজিদের সামনে এই ঘটনা ঘটে। তো এই ঘটনাটা যখন আপনারা জানবেন তখন, বা এই ঘটনাটা যখন পড়বেন এবং জামাতের আমিরের বক্তব্য দেখবেন, জামাতের লোকদের ওই সময়কার বক্তব্য দেখবেন, আপনারা তখন বিএনপিকে মানে জাতানায় গালাগালি করবেন এবং বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসলে কি হবে এটা নিয়ে আপনাদেরকে বারবার ওয়াজ নসিহতের মাধ্যমে জামাত ইসলাম আপনাকে বুঝিয়ে দেবে যে আসলে বিএনপি ক্ষমতায় আসার কোনো অধিকার নেই। আসলে ঘটনাটা কি ঘটেছিল, এই যে জামাতে আমিন বললেন তার মা বোনেরা আক্রান্ত হয়েছে, আপনাদের ঘরে কি মা বোন নাই? আপনি দেখার পর হয়তো ভাবছেন যে আহারে, জামাতের মা বোনদের, এইসব হুজুর নেকাব পরা মেয়েদের, যারা আল্লাহর পরহেজগার মানুষদের উপর কারা আক্রমণ করলো? আসল ঘটনাটা হচ্ছে, জামাতের লোকজন অর্থাৎ জামাতের নারীরা গিয়েছিল নেকাব টেকাব পরে, অর্থাৎ তার নেকাব টেকাব পরে যায়, ওদেরকে যাতে কেউ চেনা না যায় ওরা আসলে কে এবং কে এসেছিল। তো সেই ব্যক্তিরা গিয়েছিল একটা বাসায় ভোট চাইতে। তো ভোট চাইতে যেয়ে তার ভোট চাইলো, সে জামাতের পক্ষে অর্থাৎ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলো। ভোট চাওয়ার পর সে ওই ঘরের লোকজনের ভোটার আইডি নাম্বার বা ন্যাশনাল আইডি নাম্বার, আইডি কার্ড এবং ফোন নাম্বার চাইলো। এতে বাড়ির কর্তার সন্দেহ হলে বা বাড়ির কর্তা তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এটা কেন চাচ্ছেন। এটা শোনা মাত্রই ওই মহিলারা দৌড় দিয়েছেন, অর্থাৎ মানে তারা প্রোটেস্টের শিকার হয়ে তারা দৌড় দিয়েছেন ভয় পেয়ে, বা ভয় পেয়ে অথবা অন্য কোনোভাবে তারা অন্য কোনো কারণে তারা দিয়েছেন, আসলে উদ্দেশ্যটা কি বোঝা নাই। আর এখন এই সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ আপনারা জানেন। বাংলাদেশের যে অবস্থা, চুরি ডাকাতি নিত্যনৈমিত্তিক ব্যাপার, মিরপুরে এইসব ঘটনা অহরহরই ঘটছে। তো সেই হিসাবে বাড়ির লোকজনও একটু ভীত সন্ত্রস্ত হয়তো চিৎকার চেঁচামেচি করেছে, এতে আশেপাশের লোকজনের জড়ো হয়ে তাদেরকে ঘেরাও করেছে। সেই নারীরা তাদের উচ্চপদস্থ অর্থাৎ জামাতের অন্যান্য লোকদেরকে, যে জামাতি নারী, তখন জামাতি নারীগণ তারা উচ্চপদস্থ তাদের নেতা নেত্রীদেরকে হয়তো বা ফোন করার সাহায্যের জন্য। এরপর শত শত জামাতি লোকজন মানে কি বলা যায়, পিঁপড়ার মতো বের হয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হয়তো সেই স্থান থেকে অন্য স্থান থেকে এসেছে। এতে এলাকাবাসী হয়তো আরও মানে ভয় পেয়ে গেছে, বা এলাকাবাসী সত্যি করে কোনো ডাকাতি ঘটনা মনে করে তাদেরকে ঘিরে ধরেছে এবং কিছু লোককে পিটিয়েছে। তো পরবর্তীতে যখন ঘটনাটা ফাঁস হয় যে আসলে জামাতের লোকজনের এই কাণ্ড কারখানার কারণে এই ঘটনাটা ঘটেছে, জামাতের লোকজন দেখলাম যে আজকে বিভিন্ন মিডিয়াতে তারা ক্ষমা প্রার্থনা করছে, ওই এলাকার লোকজন আর ভুল বোঝাবুঝি বলে। কিন্তু সত্যটা হচ্ছে এটাই, জামাত ইসলাম আসলে ভোট চাইতে গিয়ে আপনার যেই সব কাজ করছে, অর্থাৎ তারা যেটা ভোট কারচুপির চিন্তাভাবনা করছে, সেই কারচুপির চিন্তাভাবনায় আপনার ভোটার আইডি নাম্বার, ফোন নাম্বার আরও বিভিন্নভাবে হয়তো আপনাকে পয়সা দিয়ে সে কিনতে চাচ্ছে, অথবা আপনার যে আইডি নাম্বারের বিনিময়ে তারা অন্য কোনো ধরনের প্ল্যান করে রেখেছে। এটা জামাতের একটা সুদূর পরিসরে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা অংশ হিসেবে তারা বিভিন্নভাবে এই কাজগুলো করে যাচ্ছে এবং তারা কথা নেই বার্তা। এবং ওই সময়টাতে বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে জামাতের লোকজন, মিরপুরে জামাতের লোকজনের উপর আক্রমণ হয়েছে, বিএনপি জামাতের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে, এইসব প্রভাকাণ্ডা ছাড়িয়ে পুরো দেশের মানুষকে বিএনপি সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা অর্থাৎ ভুল ধারণা দেওয়ার চেষ্টা করছে। আসলে ঘটনাটা ছিল এটাই, যে জামাতের লোকজনের মানে ভুলের কারণেই বলেন অথবা তাদের কোনো অন্যায় উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গিয়ে তারা ধরা খেয়ে তারা যখন এলাকাবাসীর প্রতিরোধের শিকার হলেন, তখনই তারা জনগণকে বিভ্রান্ত করলো, অর্থাৎ সারা দেশের মানুষকে তারা অন্যভাবে বোঝানোর চেষ্টা করলো, এলাকার মানুষ তো বুঝবেই। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো এর মধ্যে আমি একটা ঘটনাটা আমি একটা ফের আনতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিএনপির নেতা মোশাররফ ঠাকুরের কথাটা। মোশাররফ ঠাকুর একটা কথা বলে বা জামাতের বুলিংয়ের
শিকার হয়েছেন, এবং উনি শুধু বুলিংয়ের শিকার হননি, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডাও চালানো হয়েছে। তো মোশাররফ ঠাকুর আসলে কি বলেছিলেন আমরা একটু দেখি। মোশাররফ ঠাকুর আসলে এই জামাতি লোকজনের, নেকাব পরা জামাতি লোকজনের কর্মকাণ্ড দেখে উনি জনগণকে বা সকলকে একটা উদাহরণস্বরূপ উনি বলেছিলেন, ইহুদিরা যখন বেশ্যাবৃত্তি করতো অর্থাৎ অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত থাকতো তখন নেকাব পড়তো। কথাটা দেখেন যে উনি বলছেন যখন বেশ্যাবৃত্তি করতো বা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকতো তখন নেকাব পড়তো। হিজাব হলো মুসলমানদের ড্রেস, উনি কিন্তু হিজাবকে মুসলমানদের ড্রেস বলেছেন, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কথাটা কিন্তু সত্য। যখন আপনি আপনাকে আড়াল করার চেষ্টা করবেন, আপনি যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন বা অন্য কোনো অন্যায় কর্মকাণ্ড করেন, তখন আপনি চাইবেন যে আপনাকে আড়াল করতে। আর সেক্ষেত্রে নেকাবটা হচ্ছে যে আপনার একটা কি বলা যায়, একটা সবচেয়ে সহজ একটা উপায়। আর সেই সহজ উপায়টা জামাতের লোকজন ব্যবহার করছে, ব্যবহার করে তারা বিভিন্ন অন্যায় অপকর্মগুলো করে যাচ্ছে। আর যখন, কারণ নেকাব ছাড়া সেই ব্যক্তির চেহারা কেমন আমরা কেউ জানি না, নেকাব পরা অবস্থায় সকলেই একই রকম দেখতে। তো আসলে মোশাররফ হোসেন ঠাকুর এটাই বুঝাতে চেয়েছেন, কিন্তু জামাতের লোকজন তাদের কিছু নারী নেত্রীর মাধ্যমে এবং বিভিন্ন এর মাধ্যমে তারা সবাই জামাতের লোক, এতে কোনো সন্দেহ নেই। এটার প্রতিবাদটা যারা করেছে বেশিরভাগই জামাতের লোক। হ্যাঁ, উনি হয়তো বেশ্যাবৃত্তির সাথে কথাটা বলেছেন, কিন্তু এটা তো সত্য ঘটনা। যারা বেশ্যাবৃত্তি করে তারা এই বোরকা পরে চলাফেরা করে, এটা তো সত্য ঘটনা। এই সত্য ঘটনাটা এখন একটা সত্য কথা তিতা হলেও সে যখন মানে হয়তো বা হতে পারে এটা মানে অশ্লীল কথা, কিন্তু এই কথাটাকে তো আপনাকে মানতে হবে। তো মোশাররফ ঠাকুর যে কথাটা বলেছিলেন, এই যে আজকে জামাতের লোকজন যে মিরপুরে দাবরানি খেয়েছে, এই দাবরানি খাওয়া মহিলারা রাজনৈতিক কার্যক্রম করছিল নেকাব পরে, তাদেরকে যাতে চেনা না যায়, তারা যদি কোনো অকর্ম করেও যাতে তাতে তাদেরকে ধরার কোনো সুযোগ থাকবে না। মোশাররফ ঠাকুরের কথাটার কে তারা যেভাবে অন্য খাতে প্রচলিত মানে পরিচালিত করে তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছিল, বিএনপির বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চেষ্টা করেছিল, ঠিক তেমনি মিরপুরে এই ধরনের ঘটনা এরকম লক্ষ লক্ষ হাজার হাজার ঘটনা বাংলাদেশে আছে। তার যে চাঁদাবাজির ঘটনা যেখানে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই, খুন খারাপের ঘটনা যেখানে বিএনপির সংশ্লিষ্টতা নেই, জামাত সেটাকে হাইলাইট করে তারা যেমন বিএনপিকে একটা মানে বিএনপির জন্য একটা খারাপ নজির তৈরি করার চেষ্টা করেছে, বা বিএনপি একটা খারাপ দল সেটা প্রমাণ করার চেষ্টা। বিএনপি ভালো দল আমি বলছি না, যদি আমরা এখন বিবেচনায় নিই, ভালো মন্দ যত বিবেচনায় নিই, সেক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি ছাড়া বাংলাদেশে শাসন করার মতো কোনো দল নেই। আর এই দলটাকে জামাত ইসলাম চাচ্ছে যে এই দলটার একটা খারাপ জিনিস তৈরি করে তারা যাতে তারা এই খারাপের মানে কি বলা যায় ধোঁয়াশা তৈরি করে, এই খারাপের মাধ্যমে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে, তারা তাদের লক্ষ্যে পৌঁছতে। আমার মনে হয় বাংলাদেশের মানুষের উচিত হবে না সেই লক্ষ্যটা যাতে ওরা যাতে লক্ষ্যে পৌঁছতে পারে, সেক্ষেত্রে প্রশাসন এবং অন্যান্যদেরও দায়িত্ব রয়ে গেছে যাতে এই অন্যায়কারী মুনাফাক একটা দল যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। সেই জন্য সঠিকভাবে প্রত্যেকটা অন্যায়কে আইডেন্টিফাই করা এবং জামাতের এই প্রপাগান্ডার বিরুদ্ধে এর পরবর্তীতে সরকারে আসার পর বিএনপি কী ব্যবস্থা নেয় সেটা দেখার জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ।